না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অপম্যান, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ। একসময় এই ডায়লগ শুনে যারা হাসাহাসি করছিল, আজ তাদেরই গলা শুকিয়ে কাঠ। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাতের ঘুম তো পুরোপুরিভাবেই হারাম হয়ে গেছে। কারণ যে মানুষটিকে 17 বছর ধরে সেলের অন্ধকারে আটকে রেখে তিলে তিলে শেষ করার প্ল্যান করা হয়েছিল, সেই আজ আবার চারপাশ কাঁপিয়ে ফিরে এসেছেন। ক্ষমতায় বসার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন, অর্থাৎ বর্ডারে জমি দখলে যে নোংরা খেলায় মেতেছেন, তার মোক্ষম দাওয়াই দিতে তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের ট্রাম্প কার্ড হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। আর যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আসেন, তাহলে শুভেন্দুর দশা যে কি হবে, কেন বাবরকে ভারতের যমদূত বলা হয় জানেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেই ভারত বনাম বাবরের সেই হাড্ডাহাড্ডি খেলার পেছনের আসল মাস্টার প্ল্যান কি। পশ্চিমবঙ্গের গদিতে বসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন একেবারে আকাশে উঠছেন। তার ভাবখানা এমন যেন বাংলাদেশ তার হাতের মোয়া। এ কারণেই তো কথায় কথায় তিনি এমন ফাপড় দিয়ে বসেন। বাংলাদেশ দখল করা নাকি তার কাছে মোটেও কয়েক মিনিটের ব্যাপার। এই ধরনের ফালতু গলাবাজি আর মাস্তানি মেনে নেওয়ার পাত্র কিন্তু আজকের ঢাকা নয়। তার এই চোখ রাঙানি দেখে বাংলাদেশ চুপ করে বসেও থাকেনি। শুভেন্দুর এই দাদাগিরি আর ফাঁকা আওয়াজের পরক্ষণেই স্পিকার মেজর হাফিজউদ্দিন এমনই এক কড়া ধমক দিয়েছেন যে দিল্লির বাঘা বাঘা নেতাদেরও পিছে চমকে গেছে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের তো দূরের কথা, খোদ আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এই দেশ দখল করার। ক্ষমতা থাকলে একবার এসে দেখাক না, চ্যালেঞ্জ ছুড়ে দিক না। তাদের যে ভাঙা জবাব দেওয়া হবে, তাতেই শুভেন্দুর সব লাফালাফি একেবারে চিৎপটাং হয়ে যাবে। এক ধমকেই তার সব অহংকার যেন মাটিতে মিশে গেছে। কথার এই লড়াইয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে শুভেন্দু অধিকারী অপমান লুকাতে নতুন কোনো নোংরা খেলায় মেতেছেন। নিজের রাজ্যের ভেতরের ঝামেলার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে খুব ভালো মানুষ সাজাতে চাইছেন তিনি। তাই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি এক অদ্ভুত নির্দেশ দিয়েছেন। বাহির থেকে লোক ঢোকা বা ঢুকানোর ভুয়া অজুহাত তুলে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্যের বিশাল জমি তুলে দেওয়ার চক্রান্ত দিয়েছেন। নিজের আখের গোছাতে গিয়ে বর্ডারে নতুন করে এই যে উস্কানি তিনি দিয়েছেন, তার এই কুকর্ম দুই দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। এই ধরনের চালবাজি করে তিনি মূলত বাংলাদেশের নাকের ডগায় এসে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন। তিনি হয়তো জানেন না তার এই সব খেলার উচিত শিক্ষা দিতে ঢাকা আগে থেকে প্রস্তুত আছে। তার এই ছল ছাতরি আর বেশি দিন টিকবে না, কারণ সামনেই আসছে তারেক রহমানের বিশাল এক চমক। কারণ শুভেন্দুর এইসব ফালতু মাস্তানি আর দেশের টালমাটাল অবস্থা সামাল দিতে এবার নড়ে চড়ে বসেছে তারেক সরকার। বর্তমানে মন্ত্রিসভার সদস্য মাত্র ৪৯ জন হলেও তাদের অনেকেই অফিসের কাজে বেশ নতুন। এই নতুন লোকদের কারণে সরাসরি কাজে যে জট বা ধীরগতি তৈরি হয়েছে, সেটা চিরতরে ঘুচিয়ে দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল মাস্টার স্ট্রোক দিতে চলছেন। ২০১৩ সালে শেখ হাসিনার সরকার ৬৬ জনের যে বিশাল মন্ত্রিসভা বানিয়েছেন, এবার সেই পুরনো রেকর্ড ভাঙতে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতার অলিন্দে কান পাতলেই এখন শুধু রদবদলে নতুন নতুন খবর শোনা যায়। সরকারি কাজে তুমুল গতি আনতে এবার মাঠে নামানো হচ্ছে একদম পোড় খাওয়া আর পরীক্ষিত নেতাদের। এই দেশের নতুন চালে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম এখন একেবারে সবার মুখে মুখেই ঘোরে। ডাকসুর সাবেক বিপি ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর ৫ আসনের KKM ফজলুল হক মিলন এবং ঢাকা ১৯ আসনের ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নাম এখন একেবারে পাকা হয়ে গেছে। পাশাপাশি অফিসের কাজে সুপার স্পিড আনতে টেকনোক্রাফট কোটায় জায়গা পাচ্ছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া দাপুটে নারী সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার নামও খুব জোরে সোরে শোনা গেছে। জুলাইয়ের ঘটনা নিয়ে একটু উল্টেপাল্টে দেখলে তারেক রহমান খুব কাছের মানুষ হিসেবে আন্দালিব রহমান প্রার্থ এই বড় তালিকায় নিজের জায়গা দখল করে রেখেছেন। এছাড়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা গয়েশ্বরচন্দ্র রায়ের মতো শীর্ষ নেতাদেরও নিয়ে চলেছে জোর গুঞ্জন। তবে দেশের বিপদের দিনে সরকার মূলত একদম ডাইরেক্ট অ্যাকশন বা শক্ত হাতের শাসন হাতে নিতে বেশ সোচ্চার হয়ে যাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম লোহার মতো শক্ত হাতে কন্ট্রোল করতে একজন রাফ অ্যান্ড টাফ আর কড়া মাথার লোকের খুব দরকার হয়ে পড়েছে। আর এই জায়গায় হিসেবের খাতায় সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে সেই পুরনো বসের নাম, আর তিনি হলেন লুৎফুজ্জামান বাবর। তাকে আবার সামনে এনে সরকার এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা দেখে চারপাশের সবাই একেবারে থ বনে গেছে। এই বাবর নামটা শুনলেই তো ভারতের সাউথ ব্লকের কর্তাদের কপালে কেন লালবাতি জ্বলে ওঠে।
এর উত্তর লুকিয়ে আছে পুরনো এক কাহিনীতে। যে মানুষটির গলার মাপ নিচ্ছিল ফাঁসির দড়ি, তিনি 2026 সালে নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে 1,21,042 ভোটের বিশাল ব্যবধানে তার উল্টো দিকের প্রার্থীকে হারিয়ে প্রমাণ করেছেন মানুষের ভালোবাসাকে কখনো জেলের 4 দেয়ালে আটকে রাখা যায় না। ভোটের দিন পুরো নেত্রকোনা এলাকা বাংলার বাবর, আমরা তোমায় ভুলিনি স্লোগানে মুখরিত ছিল। 17 বছর একটা 100 পাওয়ারের ভাল্ব জ্বলা ছোট অন্ধকার সেলে আটকে রেখে যাকে পাগল বানানোর চেষ্টা করা হয়েছিল, শেখ হাসিনা সরকার করেছিল, তিনি আজ জেলের তালা ভেঙে সাদা দাড়ি আর সাদা পাঞ্জাবিতে আগের চাইতেও আরও বেশি চালাক হয়ে ফিরে এসেছেন। 80 দশকের সাধারণ ক্যাসিও ঘড়ির ব্যবসায়ী থেকে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তার স্টাইলটাই একদম বদলে যায়। চোখে কালো চশমা, স্পাইক করা চুল আর ড্যাম কেয়ার ভাব রীতিমতো অ্যাকশন হিরোর মতো বানিয়ে দিয়েছিল। পাড়ার মাস্তানদের সাইজ করতে তিনি গঠন করেছিলেন স্পেশাল ফোর্স র্যাব। তার দাপটে তখন সীমান্তের ওপরে বিএসএফ পর্যন্ত সবসময় ভয়ে থাকত তটস্থ। তবে ভারতের কাছে তিনি একেবারে আজরাইল হয়ে ওঠেন 2004 সালে সেই বিশাল 10 ট্রাক অস্ত্র ধরার ঘটনার পর থেকে। ভারতের গোয়েন্দাদের দাবি, বড় বড় রাইফেল থেকে শুরু করে রকেট লঞ্চার সমেত এই বিশাল অস্ত্রের চালান মূলত ভারতের ভেতরে ঝামেলা করা সেই উলফা দলের জন্যই আনা হয়েছিল। তাদের ধারণা, বাবর এমন এক বস লেভেলের মাথা যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের 7টি রাজ্য বা 7 সিস্টার্সে একেবারে আগুন ধরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট এঁকেছিলেন। সেই দিন থেকে ভারতের চোখে বাবর মানে এক বিশাল বিপদের নাম। ভারতের কাছে বাবর এমন এক রেড লাইন বা পার হওয়ার যাদের জন্য রীতিমতো ভয়ের ব্যাপার। তারা মনে করে বাবর আবার ক্ষমতায় এলে তাদের 7 সিস্টার্সের নিরাপত্তা একেবারে হুমকির মুখে পড়বে। আর এই ভয়টাই এখন দিল্লির কর্তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বে রয়েছেন খুব দাপটে নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকেই মনে করেন বাবর মন্ত্রিসভায় ফিরলেও হয়তো শুরুতেই একেবারে ফুল পাওয়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না। তবে খুব কাছের সূত্রগুলো বলছে উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় তাকে বসানো হতে পারে। আর যদি সত্যি এই খবর বাস্তবে রূপ নেয়, তবে শুভেন্দুর এই বর্ডারের সব চালবাজি একেবারে চিৎপটাং হয়ে যাবে। বর্ডার কন্ট্রোলের পুরনো বস যখন নিজের ফর্মে ফিরবেন, তখন শুভেন্দুকে যে একেবারে দৌড়ের উপর থাকতে হবে সেটা একেবারে পাক্কা। বাবরের মতো রাফ অ্যান্ড টাফ নেতার সাথে পাঙ্গা নেওয়া তো মোটেও ছেলে খেলা নয়, সেটা শুভেন্দু খুব ভালো করেই টের পাবেন। বর্ডারে বিএসএফ নিয়ে জমি দখলের যে নোংরা খেলা তিনি শুরু করেছেন, বস বাবর মাঠে নামলে সেই খেলার মাঠটাই উল্টে যাবে। এর পাশাপাশি ভারত এখন একটি বিশাল বাঁশ খাচ্ছে। ঢাকা আর ইসলামাবাদের মধ্যে 10 বছর মেয়াদী এক গোপন গোয়েন্দা চুক্তি এখন আর মিথ্যা কোনো খবর নয়। আড়ালে আবডালে হওয়া সব 2 নম্বরই কাজ একসাথে আটকানোর এই চুক্তির বদলে ভারতের সেই পুরনো দাদাগিরি চরমভাবে ভরাডুবি ঘটেছে। পাকিস্তান এবং বাংলাদেশের এই কাছাকাছি আসা ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে নতুন করে হাবুডুবু খাওয়ার জোগাড় তৈরি করেছে। ভারত এখন চারিদিক থেকে শুধু প্যাচে পড়ে। আর তারেক সরকারের এই নতুন চাল দেখে দিল্লির কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছেন। আগে সবার একটা ধারণা ছিল ক্ষমতার যে দলই আসুক, ঢাকা সবসময় দিল্লির ইশারায় নাচবে। কিন্তু তারেক সরকার সবার সেই পুরনো ধারণা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন। ঢাকা এখন কারো কাছে মাথা নত করে না, বরং সোজা চোখে চোখ রেখে কড়া কড়া কথা বলে। কারো ধমকে এখন আর বাংলাদেশ একটুও ভয় পায় না। শুভেন্দুর মতো নেতাদের এই ফাঁকা গলাবাজি আর মাস্তানি এখন আর এখানে একটুও কাজে আসবে না। তারেক প্রশাসনের এই ঠান্ডা মাথার প্ল্যানের কাছে দিল্লি এখন রীতিমতোই খাবি খাচ্ছে। আর এই হাড্ডাহাড্ডি খেলায় যদি বসের চেয়ারে বাবর সত্যিই বসেন, তবে রাজনীতির মাঠে যে এক চরম উত্তেজনার খেলা শুরু হবে তার বলার অপেক্ষা রাখে না। আর খেলা কেবল শুরু হয়েছে। আর এই খেলায় কে জেতে বা কে হারে, শেষটা দেখার জন্য পুরো দুনিয়া একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী দিনে ভারতের কপালে যে আরও অনেক বড় সুনির্দশা অপেক্ষা করছে, সেটা এখন দিনের আলোর মতোই তো পরিষ্কার।